আসসালামু আলাইকুম। যারা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য আজকে আমাদের আজকের আয়োজন। তো আমরা আজকে আসলে যেটা করব সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009-এর যে আসলে আপনার কি বলে গণিত যে অংশটা আছে সেই অংশটা আমরা আজকে সলিউশন করব। তো যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই বিগত প্রশ্নগুলো সলিউশন করবেন, পাশাপাশি পিএসসি নন ক্যাডারের যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে সেগুলো সলিউশন করবেন। তো যারা আসলে পিএসসি নন ক্যাডার সলিউশন এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সলিউশন ভিডিও ক্লাস সহ চান, তারা আসলে ডিসক্রিপশন বক্সের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আপনারা একটা পিডিএফ পাবেন, সেখানে আপনারা আসলে এটা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই পিডিএফটা কেমন হবে। পিডিএফটা আসলে দেখুন যে ঠিক এরকম প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-এর ক্যামেলিয়া যে পার্টটা, সেটা এখানে আপনারা একটা স্ক্যানার দেখতে পাচ্ছেন। সেই স্ক্যান করলেও আপনারা একটা ভিডিও ক্লাস পাবেন। পাশাপাশি যদি এখানে ক্লিক করলেও কিন্তু আপনারা এখানে চলে দেখুন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ক্যামেলিয়ার যে পার্টটা আছে এটা কিন্তু আমাদের দেখুন এখানে সলিউশন, পুরো ক্লাসটা সলিউশন এখানে চলে আসবে, ঠিক আছে। এবং পাশাপাশি হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে 2009 সালের গোলাপ সেটের যে গণিত অংশ সেটা আমরা আসলে করবো, সলিউশন করবো। তো যাদের পিডিএফটা দরকার তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা এটা নিয়ে নিতে পারেন। তো চলুন আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি দেখুন, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের আচ্ছা আমরা একটু এটা বড় করে দেখি। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের যথাক্রমে 3 এবং 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? এটা আমরা সবাই জানি যে পিথাগোরাসের যে আসলে সূত্রটা আছে, সেই পিথাগোরাস থেকে কিন্তু এটা আমাদের আসলে করতে হবে। আমরা জানি যে যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকি, দেখুন সমকোণ হচ্ছে এটা, তো সমকোণ সংলগ্ন যে বাহু, অর্থাৎ এই একটা বাহু, সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে একটা 3, একটা হচ্ছে 4, আমার অতিভুজটা বের করতে বলছে। তো আমরা সবাই কি জানি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ যদি আমি এক্স ধরি, অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে দেখুন, আমরা যদি মনে করি যে অতিভুজটা এক্স, তো অতিভুজ স্কয়ার সমান সমান আমার হচ্ছে ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার। তো সেক্ষেত্রে এখানে আসবে হচ্ছে 25, 3 3 9, 4 4 16, তো 9 16 হচ্ছে 25, এক্স স্কয়ার সমান সমান 25, এক্স সমান সমান কত আসবে 25 আসবে। তো এইভাবে করে কিন্তু আমরা এটা খুব সহজেই সলিউশন করতে পারি। তো আপনারা যারা আরও ডিটেল চান তারা এই যে এখানে সমাধান দেখুন যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু পিথাগোরাস উপপাদ্য যে আপনার কি বলে ব্লকটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন পিথাগোরাসের সূত্র সহ এটা চলে আসবে এবং এখানে যে আমাদের এই প্রশ্নটা আছে, প্রশ্নটার সলিউশন এখানে করা আছে। তো এরকমভাবে এই পিডিএফগুলো নিয়ে আপনারা কিন্তু এখান থেকে সলিউশন দেখতে পারেন, পাশাপাশি ভিডিও ক্লাসও এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখুন। পরবর্তী কোশ্চেনটা আছে হচ্ছে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ যদি 135 ডিগ্রি তাহলে ওর বাহুর সংখ্যা কত? তা আমি এখানে আসলে যে সমাধান দেখুন এখানে ক্লিক করি, এখান থেকে আমরা দেখি সমাধানটা কি হবে। একটা সুষম বাহুভুজের দেখুন এখানে বলতেছে সুষম বহুভুজের বাহু সংখ্যা নির্ণয়। একটা সুষম বহুভুজের বাহু সংখ্যা নির্ণয়ের সূত্র আছে এখানে দেখুন একটা সুষম বহুভুজের একটা দুইটা কোণ থাকে, আমরা জানি একটা হচ্ছে অন্তস্থ কোণ, একটা বহিস্থ কোণ। আমাদের এটা জানতে হবে, আমাদের অবশ্যই এটা জানতে হবে যে এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান সমান 180 ডিগ্রি, এইটা জানতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে জানতে হবে বাহুর সংখ্যা নির্ণয়ের সূত্র। বাহুর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে আপনার কি, এই যে এটা বাহুর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 360 বাই বহিস্থ কোণ। অর্থাৎ যদি আপনার অন্তস্থ কোণ দেয়া থাকলে আপনি 180 থেকে এই অন্তস্থ কোণটা যদি বিয়োগ করেন তাহলে আপনার বহিস্থ কোণ পাবেন, এবং 360-কে ওই বহিস্থ কোণ দ্বারা যদি ভাগ করেন তাহলে আপনি বাহুর সংখ্যা পাবেন, ঠিক আছে। তো দেখুন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে 135 ডিগ্রি আমার কোণ দেয়া আছে, তাহলে এখানে বহিস্থ কোণ কত হবে? বহিস্থ কোণ হবে হচ্ছে আপনার দেখুন অন্তস্থ কোণ দেওয়া আছে, যে অন্তস্থ কোণ দেওয়া আছে 135 ডিগ্রি, এখানে তাহলে বহিস্থ কোণ হবে হচ্ছে 180 থেকে আমি 135 বাদ দেবো, আমার 45 ডিগ্রি, এবং এই 45 ডিগ্রি বহিস্থ কোণের জায়গায় বসাই দিব, আমার বাহুর সংখ্যা বের হয়ে যাবে। 360-কে আমি কি করবো 45 দিয়ে ভাগ করবো, এখানে বাহুর সংখ্যা হবে হচ্ছে আপনার 8টি। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজেই এই অঙ্কটা করতে পারি। এটা বাহুর সংখ্যা হবে হচ্ছে 8টি, তার মানে আমরা দেখলাম যেটা সেটা সূত্রটা কি, সেটা সূত্রটা ছিল হচ্ছে আপনার বাহুর সংখ্যা সমান সমান হচ্ছে 360 বাই হচ্ছে কত আপনার যে বহিস্থ কোণ, সেটা অন্তঃকোণ কিন্তু না, এটা হবে কি বহিকোণ, ঠিক আছে, বহিকোণ। ওকে, তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আপনার এখানে 20 জন লোক কোনো কাজ 15 দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের 10 দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকি কাজ 10 দিনে শেষ হলে কতজন লোক চলে গিয়েছিল? তো এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখুন আমরা আগে মনে করি আমরা আসলে বিষয়গুলো দেখি, সেটা হচ্ছে যে এখানে 20 জন লোক কোনো কাজ 15 দিনে করতে পারে, তাই না? তাহলে মোট কাজ কত আমরা একটু বের করি। এটা এখানে আমি আপনাদের জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি। আমাদের হচ্ছে এখানে
মোট কাজ, মোট কাজ হচ্ছে 20 গুণন হচ্ছে কত 15, এখানে হচ্ছে 300 আসবে। ঠিক আছে, মোট কাজ হচ্ছে এত। এখন কাজ আরম্ভের 10 দিন পর কিছু লোক চলে গেছে, 10 দিন পর যদি কিছু লোক চলে যায় তাহলে হচ্ছে আমার কাজ হয়েছে কতটুকু। আমি যদি বলি যে কাজ হয়েছে কতটুকু, তার মানে 20 জন লোক হচ্ছে 10 দিন পর কিছু লোক চলে গেছে, অর্থাৎ 10 দিন কিন্তু তারা কাজ করছে, এই 20 জন লোক ওই 10 দিন কাজ করছে, তার মানে কাজ হয়েছে 200। তাহলে এখানে কাজ বাকি থাকে কত 100 হচ্ছে বাকি থাকে। ঠিক আছে, তো 100 কাজ যদি বাকি থাকে, এখন এই 100 কাজ হচ্ছে আপনার 10 দিনে শেষ করছে, বাকি লোক 10 দিনে শেষ করছে। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে আসলে আমরা মনে করি যে একজন ব্যক্তি চলে গেল, আমরা মনে করি কি একজন ব্যক্তি চলে গেল। তো একজন ব্যক্তি যদি চলে যায়, একটা জিনিস খেয়াল করুন, 20 থেকে হচ্ছে এক্স ব্যক্তি চলে গেল, তাহলে 20 জন থেকে একজন চলে গেল। এখন 20 জন থেকে যদি একজন ব্যক্তি চলে যায়, একটু খেয়াল করুন, 20 জন থেকে যদি একজন চলে যায়, তাহলে বাকি যে লোকগুলা থাকে সেই লোকগুলা 10 দিনে কাজ শেষ করছে, তাই না? তাহলে সেই লোকগুলা 10 দিনে কতটুকু কাজ করছে, এই যে বাকি কাজ হচ্ছে 100, তাহলে সেই লোকগুলা হচ্ছে বাকি কাজে 100 শেষ করছে। তাহলে এখানে যদি আমি এখন গুণ করি তাহলে কি হবে, 200 বিয়োগ হচ্ছে 10x সমান কি 100। এবং এখান থেকে আপনি যদি x এর মানটা বের করেন তাহলে দেখবেন যে এখানে 200 বিয়োগ 100, 100টা পাশে নিয়ে আসলাম আর 10x পাশে নিয়ে গেলাম, এখানে এই পাশে থাকলো কত 100 সমান 10x, এবং এটা কিন্তু 10, এবং x সমান হচ্ছে 10, তার মানে উত্তর হচ্ছে 10, তার মানে উত্তর হচ্ছে এখানে 10। তো এইভাবে করে কিন্তু এটা আমরা খুব সহজে, এবং যারা আসলে এটা কিন্তু একটা ঐকিক নিয়মের অঙ্ক, তো যারা ঐকিক নিয়মের সম্পর্কে আরও বেশি ডিটেল জানতে চান, ঐকিক নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত বা ঐকিক নিয়ম থেকে যত টাইপের কোশ্চেন আসে সেগুলো সম্পর্কে জানতে চান, তো সেক্ষেত্রে এখানে সমাধানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখবেন যে এখানে চলে যাবেন। আপনারা কিন্তু মোবাইল দিয়েও আসলে এই পিডিএফটা এভাবে সমাধানে ক্লিক করে ফোন দিয়েও আপনারা এগুলো সলিউশন করতে পারেন। তো এটা ঐকিক নিয়ম সংক্রান্ত যে কাজ এবং সময় সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে অঙ্কগুলো আছে, সমস্ত অঙ্ক এখানে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে, এবং এই ঐকিক নিয়মের সমাধানের পদ্ধতিগুলো কি, এবং এই যে কতগুলো অঙ্ক এখানে আছে দেখুন, এই একটা অঙ্কের সমাধান, এই একটা অঙ্কের সমাধান, এটা এই একটা অঙ্কের সমাধান, এগুলো কিন্তু সব কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসা। ঠিক আছে, কোনো না কোনো চাকরির পরীক্ষা এগুলো কিন্তু আসা। সো এইভাবে করে আপনি এই ম্যাথগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি ঐকিক নিয়ম থেকে কাজ এবং সময় সংক্রান্ত যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখুন। পরবর্তী কোশ্চেন হচ্ছে 20টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? 20টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? এখন আমি যদি মনে করি যে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত? এখানে খেয়াল করুন, এখানে আমি যদি মনে করি যে 12টির ক্রয় মূল্য ধরলাম x টাকা, তাহলে 8টার বিক্রয় মূল্য কি x টাকা না? অর্থাৎ এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে তো তাহলে এখানে হচ্ছে আমার লাভ হচ্ছে আপনার x/24, এটা হচ্ছে আমার লাভ। তাহলে এটা কত টাকায় লাভ হয়? আমাদের যে ক্রয় মূল্য ছিল, একটা ক্রয় মূল্য ছিল যে x/12, তাহলে x/12 টাকায় লাভ হচ্ছে আমাদের x/24 টাকা, অতএব 1 টাকায় লাভ হচ্ছে। আমি এটাকে নিচে নিয়ে আসলে উপরে 12 চলে যাবে, নিচে x চলে যাবে,
এবং 100 টাকায় লাভ। আমাদের যেহেতু শতকরা বের করতে বলছে, তাহলে এখানে 12 দুগুণা 24, x কাটা এবং 2 দিয়ে 100কে ভাগ করলে এখানে 50, অর্থাৎ 50% যেটা আছে সেটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এখানে 50% হবে উত্তর। এবং আপনারা যদি এখানে চান যে এই নিয়মের অঙ্ক আরও দেখবেন, তো সেক্ষেত্রে সমাধানে ক্লিক করুন, এখান থেকে আপনারা চলে যাবেন। এখান থেকে চলে গেলে দেখুন এখানে লাভ ক্ষতির যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যে সূত্রগুলো আপনার লাগবে, মুনাফা কি, ক্ষতি কি, লাভ লোকসান কি, হ্যাঁ, এগুলো লাগবে। পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে টাইপ 1, টাইপ 2 এভাবে টাইপ করে আপনি যত 4টা টাইপের অঙ্ক আছে 4টা টাইপ পারলে মোটামুটি লাভ ক্ষতির এই রিলেটেড অঙ্কগুলো আপনার এখানে সমাধান হয়ে যাবে। তো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। ওই শহরে 104 জন, ওই শহরে 400 লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ওই শহরের লোক সংখ্যা কত ছিল? ঠিক আছে, তাই খেয়াল করুন, জন্মগ্রহণ করে 7%, মারা যায় 3%, তাহলে বৃদ্ধি কতটুকু? জন্মগ্রহণ করে 7%, মারা যায় হচ্ছে 4%, তাহলে বৃদ্ধি কতটুকু? এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি কতটুকু। বৃদ্ধি হচ্ছে আপনার 7 বিয়োগ 3 সমান 4%, তাই না? 100 জনে 4 জন বৃদ্ধি পায়, 100 জনে 4 জন বৃদ্ধি পায়, তাহলে আমরা লিখতে পারি যে 4 জন বৃদ্ধিতে, 4 জন বৃদ্ধিতে লোক সংখ্যা ছিল। 4 জন বৃদ্ধি হলে লোক সংখ্যা, আমি যদি এটা লিখি যে 4 জন বৃদ্ধি হলে লোক ছিল 100 জন। অতএব 1 জন বৃদ্ধি হলে লোক ছিল কতজন? এই 100/4 জন। ঠিক আছে, এবং যদি আপনার কতজন বৃদ্ধি হয়েছে? যে 400 লোক, 400 লোক বৃদ্ধি পাইছে না? তাহলে 400 লোক বৃদ্ধি পাইলে কি হবে? এর সাথে 400 কি গুণ যাবে, তাহলে এটা কাটাকাটি করলে আপনার এখানে আসতেছে 100 গুণ করলে এটা হচ্ছে আপনার এই যে 10,000, যেটা সেটা উত্তর। তো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আপনার কোনো পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, রহিম 60টি প্রশ্নের উত্তর দিয়েছে, সে শতকরা কত প্রশ্ন আছে? দেখুন এই ধরনের অঙ্ক টোটাল ছিল কত? 75 মানে নিচে লিখে ফেলবো, এবং সে উত্তর করছে কত? উত্তর করছে 60, লিখে ফেলবো। এবং 60 যেহেতু শতকরা বলছে, শতকরা কতটি উত্তর দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে এখানে যেটা বেরোবে সেটা, এখানে যদি 25 দিয়ে আসলে কাটাকাটি করি তাহলে 3, এখানে হবে 4, আর 3 দিয়ে 60কে কাটাকাটি করলে হচ্ছে 20, তাহলে 4 20 হচ্ছে 80% হবে উত্তর। এটা এই যে 80% উত্তর দিয়েছিল সে। আচ্ছা, এরপর আমরা যেটা যাই, 3 জন বালক এবং 6 জন কি বলছে, 3 জন পুরুষ এবং 6 জন বালকের গড় আয় 12 টাকা। একজন পুরুষের আয় 2 জন বালকের সমান হলে, একজন পুরুষের আয় 2 জন বালকের সমান হলে একজন পুরুষের আয় কত? তো এটা খেয়াল করুন, 3 জন বালক এবং হচ্ছে আপনার 3 জন পুরুষ এবং 6 জন বালকের গড় আয় হচ্ছে আপনার কত? 12 টাকা। তাহলে এখানে 3 + 6 টোটাল কত? 9 জন না? 3 + 6 সমান হচ্ছে আপনার কত? 9 জন। 9 জনের মোট আয় যদি আমি বলি, 9 জনের মোট আয় কত বলেন তো? গড় আয় মানে 12, এক একজনের আয় 12 টাকা করে, তাহলে 9 জনের মোট আয় হচ্ছে আপনার এত না, 108 টাকা। 9 জনের মোট আয় 108 টাকা এখানে। ঠিক আছে, এবার এখানে দেখুন বলতেছে একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান। একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান, অর্থাৎ আমি যদি ধরি যে 2 জন বালকের আয় x টাকা, 2 জন বালক হচ্ছে x টাকা আয় করে। ঠিক আছে, 2 জন বালক হচ্ছে x টাকা আয় করে, তাহলে একজন পুরুষের আয় কত টাকা? বলতেছে 2 জন বালকের আয় হচ্ছে আপনার একজন পুরুষের আয় হচ্ছে 2 জন বালকের সমান। একজন পুরুষের আয় কি? 2 জন বালকের সমান। তাহলে আমি এখানে এটা ধরে নিতে পারি যে একজন পুরুষের আয়, আমি এটা ধরে নিতে পারি একজন পুরুষের আয় হচ্ছে x টাকা। একজন পুরুষের আয় যদি x টাকা হয়, তাহলে আপনার 2 জন বালকের আয়, কিন্তু এটা আবার কি? 2 জন বালক। ঠিক আছে, একজন পুরুষের আয় সমান কি? 2 জন বালক। তাহলে একজন পুরুষের আয় যদি x টাকা হয়, অথবা 2 জন বালকের আয় যদি x টাকা হয়, তাহলে একজন বালকের আয় কত হবে? একজন বালকের আয় হবে এই x/2, অর্থাৎ 2 জন বালকের আয় হচ্ছে x টাকা, তাহলে একজন বালকের আয় কত হবে? এই x/2 হবে একজন বালকের আয়। এখন দেখুন এখানে আমাদের কি বলতেছে, টোটাল আমাদের এখানে 3 জন পুরুষ ছিল এবং 6 জন বালক ছিল না। তাহলে আমরা প্রশ্ন মতে এখানে কি দিতে পারি? এই যে 3 জন পুরুষ, একজনের আয় হচ্ছে x টাকা, তাহলে 3 জনের আয় কত? 3 জনের আয় 3x, প্লাস একজন বালকের আয় হচ্ছে x/2, তাহলে 6 জনের আয় কত? 6 গুণন হচ্ছে x/2। এটা সমান ওদের টোটাল আয় ছিল কত? যে 108 টাকা, আমরা এখানে 108 টাকা দিয়ে দিতে পারি।
তো এইভাবে করে আমরা করে ফেলতে পারি। দেখুন এখানে যদি আমরা এখন এখানে 3x প্লাস এখানে 2 দিয়ে 6কে যদি কাটি 3, এখানে 3x সমান সমান হচ্ছে 108। তাহলে এখানে কি থাকতেছে 3x হচ্ছে আপনার 6x সমান সমান 108। এখানে x সমান সমান 108কে আপনি 6 দ্বারা ভাগ করলে যা আসবে তাই যদি ভাগ করেন তাহলে বেরোবে হচ্ছে আপনার এখানে 6কে 6 আর হচ্ছে আপনার কত 6 8 48 অর্থাৎ 18 টাকা। ঠিক আছে, এই যে খ নাম্বার যেটা আছে সেটা 18 টাকা উত্তর আসবে। তো এইভাবে করে কিন্তু আমরা এটা সমাধান করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করবো। এরপরে চলে যায় হচ্ছে পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা কি দেখুন, এখানে বলতেছে 3 গুণন 0.3 ভাগ 2 সমান সমান কত। এটার যে অঙ্ক সেটা হচ্ছে 3 গুণন, আমরা এই যে 0.3কে কি করতে পারি, উপরে 3 দিতে পারি, নিচে 10 দিতে পারি, অর্থাৎ দশমিকের বদলে একটা 1 আর পরে 3-এর বদলে একটা 0। আর এটা ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে দেখুন এটা উল্টায় যাবে না, 1/2 আসবে, অর্থাৎ 2-এর নিচে একটা 1 আছে। আমরা জানি যে 2-এর নিচে কি একটা মনে মনে একটা 1 আছে, এটাকে যদি আপনি গুণ করে দেন তাহলে এটা উল্টায় যাবে, উল্টায় গেলে অবস্থা হবে। এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার কি থাকবে দেখুন, এখানে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে উপরে হচ্ছে 3×9, নিচে হচ্ছে আপনার 20। ঠিক আছে, 9/20 আসবে। তো আমরা এই কাজটা করতে পারি, কোনো সমস্যা নাই। 9/20, ঠিক আছে, 9/20 যদি আসলে আসে তো সেক্ষেত্রে আমরা দেখবো যেটার উত্তর হবে হচ্ছে যেটা। কারণ হচ্ছে আমরা জানি যে যদি এখানে এটাকে কাটাকাটি করি, এখানে একটা দশমিক আসবে, দশমিক দিলে আমরা এখানে একটা শূন্য দিতে পারবো। তো দশমিক দিয়ে পরিবর্তে একটা শূন্য দিব, এখানে দশমিক দিয়ে, এবং 4 বিষম হচ্ছে আপনার 80। ঠিক আছে, 4.4 যেহেতু আসছে, আর বাকি হচ্ছে 10 থাকে, 10-এর মধ্যে যেহেতু যায় না, সেই 10-এর পরে আবার একটা শূন্য দিলে এখানে 5 বিষম 100, তার মানে 0.45 আসবে উত্তর। ঠিক আছে, এরপরে বলছে যে এই ধারাটির পরবর্তী সংখ্যা কত। এই ধারাটির পরবর্তী সংখ্যা কত দেখুন, এখানে প্রথমে এই 3 থেকে 4 এর মাঝখানে কত আছে 1। এই আপনার আমি এটা একটু বড় করি, 3 থেকে 4 এর মাঝখানে আছে 1, এবং 4 থেকে 7 এর মাঝখানে কত আছে 3। এরপরে এটার মাঝখানে আছে 4, এটা একটু কমাই নি, এটার মাঝখানে আছে হচ্ছে 3, এটার মাঝখানে আছে 4, এবং 11 থেকে 18 এটার মাঝখানে আছে হচ্ছে আপনার 7, এটার মাঝখানে আছে হচ্ছে আপনার 11। একটা জিনিস খেয়াল করুন, দেখুন এটা মাঝখানে পার্থক্য 1, এবং এই পার্থক্যটা কত 4 থেকে 7-এর পার্থক্য 3। এবং এই যে একটা জিনিস খেয়াল করুন, এই 1 আর 3 যোগ করে কিন্তু এই 4টা হয়েছে, আবার এই 4 আর 3 যোগ করে এই 7 হয়েছে, আবার এই 7 আর 4 যোগ করে এই 11 হয়েছে, 11 আর 7 যোগ করে 18 হয়েছে, 18 আর 11 যোগ করে হচ্ছে আপনার কত 29 হয়েছে। ঠিক আছে, তো এরপরে যেটা হয়েছে সেটা আমরা দেখতেছি যে 1, এখানে 3, এখানে 7, এখানে হচ্ছে আপনার এটা কিভাবে আসলো এটা আমরা একটু খেয়াল করি। এই যে এর মাঝখানে হচ্ছে 1, এর মাঝখানে হচ্ছে 3, এর মাঝখানে হচ্ছে আপনার 4, এর মাঝখানে হচ্ছে 7। ঠিক আছে, আমরা আরেকটু খেয়াল করতে পারি যে এটার মাঝখানে কিন্তু আপনার 2, এটার মাঝখানে 1, এটার মাঝখানে হচ্ছে, আসলে আমরা না গেলাম, আমরা এভাবে হিসাব করি। অর্থাৎ এই যে এটা যোগ করে এটা, তার মানে এই 11 আর 29 যোগ করে পরেরটা আসবে। ঠিক আছে, এই 11 আর 29কে আমরা যদি যোগ করি তাহলে এখানে কি আসবে দেখুন, এখানে আসবে হচ্ছে আপনার 11 আর 29 যোগ করে না, 11 আর 18 যোগ করে যেহেতু 29 আসছে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার, তো এখানে যেটা হচ্ছে সেটা হলো দেখুন, এখানে আপনার এই পার্থক্যগুলো কিভাবে হয়েছে দেখুন, এই 1 আর 3 যোগ করে কিন্তু আবার এই 4 হয়েছে, এই 4 আর 7 যোগ করে 11 হয়েছে, তাহলে 11 আর 7 যোগ করে কত হবে এখানে 18 হবে। তাহলে এই 18 এবং 29 যদি আমরা যোগ করি, এই 9 এবং 8 যোগ করলে কত হয় আপনার 17, 7 হাতে আমার 1, 1 আর 2, 1 আর 1 2, 2 আর 2 কত 4, 47। এটার উত্তর হবে হচ্ছে 47। তো এইভাবে করে কিন্তু আমরা টেকনিক খাটিয়ে এটা বের করে ফেলতে পারি যে উত্তর হচ্ছে 47। ঠিক আছে, তো আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেনটা দেখুন কি আছে, যে একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাসের উপর থেকে উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে, বানরটি কত সেকেন্ডে উক্ত বাসের মাথায় উঠবে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, প্রথম সেকেন্ডে একটা বাস আছে, এখানে একটা বাস আছে, এই বাসটাকে সে প্রথম সেকেন্ডে হচ্ছে সে 3 মিটার ওঠে, এবং পরবর্তী সেকেন্ডে আবার কি হয় আমরা দেখি যে পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। ঠিক আছে, তাহলে
1 সেকেন্ডে ওঠে 3 মিটার, ধরলাম এটা 1 সেকেন্ডে হচ্ছে 3 মিটার উঠছে, পরবর্তী সেকেন্ডে আবার কি হইলো, সে এখান থেকে পরবর্তী সেকেন্ডে 1 মিটার আবার সে নেমে আসে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, 2 সেকেন্ড সময় লাগতেছে, টোটাল কত, 2 সেকেন্ড। 2 সেকেন্ডে প্রথমবারে 3 মিটার উঠে পরবর্তী সেকেন্ডে আবার 1 মিটার নামে, তাহলে 2 সেকেন্ডে আমার কতটুকু যাচ্ছে, 2 সেকেন্ডে হচ্ছে সে 2 মিটার উঠতেছে। 2 সেকেন্ডে 2 মিটার উঠে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার উঠে, 1 সেকেন্ডে তাহলে 1 মিটার উঠে, 1 সেকেন্ডে 1 মিটার উঠে। এখন খেয়াল করুন, তার মানে কি 13 মিটার 13 মিটার উঠতে কি 13 সেকেন্ড লাগবে, 13 মিটার উঠতে কি 13 সেকেন্ড লাগবে না, 13 মিটার উঠতে 13 সেকেন্ড লাগবে না। কারণ হচ্ছে সে কিন্তু, দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমি 10 সেকেন্ড পর্যন্ত যাই, 10 সেকেন্ডে সে কতটুকু উঠবে, 10 সেকেন্ডে উঠবে সে 10 মিটার। এবার 11 সেকেন্ডের বেলায় সে কিন্তু আবার কি হবে, ওই 3 মিটার উঠে যাবে। ঠিক আছে, 11 সেকেন্ডের বেলায় কি হবে, সে 3 মিটার উঠে যাবে না। কারণ আমরা জানি প্রথম সেকেন্ডে সে 3 মিটার উঠে, দ্বিতীয় সেকেন্ডে 1 মিটার নামে, এইভাবে করতে করতে হচ্ছে আমরা জোড়া যে সংখ্যাটা আছে সেটা 10 সেকেন্ড পর্যন্ত আমরা 10 মিটার উঠলাম। 11 সেকেন্ডে আসে কিন্তু সে 13 মিটার উঠে যাবে। 13 মিটার উঠে যাওয়াই মানে কি বাসের মাথায় চলে আসা। এর পরবর্তী সেকেন্ডে তো আর তো কিছু নাই যে সে আবার নেমে আসবে। তার মানে এর উত্তর হবে কিন্তু 11 সেকেন্ড। ঠিক আছে, এটার উত্তর হবে কত, 11 সেকেন্ড। এই যে 11 সেকেন্ড। তো এই ধরনের যে অঙ্কগুলো আছে, এই ধরনের অঙ্কগুলোর আমাদের হচ্ছে কিছু নিয়ম আছে এবং কিছু সমাধান আছে। আপনারা চাইলে ফোনের যে পিডিএফ, আমার যে পিডিএফটা আছে, আপনার ফোন থেকে এখানে জাস্ট এই যে এই সমাধানে ক্লিক করুন, এটার উপরে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে চলে যাবেন। এই যে ঐকিক নিয়ম, বানরের বাসে ওঠা সংক্রান্ত যে নিয়মগুলো কিভাবে আপনারা করবে, অঙ্ক সমাধানের ধাপগুলো কি কি আছে, কি কি মাথায় রাখতে হবে। এই যে 2 মিটার উঠে তাহলে কত মিটার সে আসলে অ্যাকচুয়ালি উঠলো। ঠিক আছে, এরপরে এই টাইপের কিছু শর্ট টেকনিক আছে, এই যে এখানে শর্ট টেকনিকটা দিয়ে আপনারা চাইলে এই সূত্র দিয়েও আসলে করতে পারেন। এখানে একটা শর্ট টেকনিকের সূত্র আছে, এই সূত্র দিয়ে আপনারা করতে পারেন। তো আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:8। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2/3 হয়, সংখ্যা দুটি কত? তো এটা আমরা আসলে দেখি যে এটা সমাধান আছে, আমরা এখানে সমাধানে ক্লিক করি। এই যে সমাধানে দেখুন, আমরা এখানে দেখি, এখানে যাই, এখানে গেলে যে অনুপাত সমানুপাতের যে বিষয়গুলো আছে এবং যতগুলো অঙ্ক চাকরির পরীক্ষায় আসছে এখন পর্যন্ত সবগুলো এখানে দেয়া আছে। অনুপাতের সংজ্ঞা, অনুপাত কীভাবে, সমানুপাত কী জিনিস। হ্যাঁ, এই যে এখানে দেখুন যে দুটি সংখ্যার অনুপাত এত হলে তাদের যোগফল এত হলে সংখ্যা দুটি কত, এই ধরনের অঙ্ক দেয়া আছে। এবং এই যে পিতা পুত্রের অঙ্ক দেয়া আছে। এই যে অঙ্কটা আমাদের, যে দুটি সংখ্যার অনুপাত 5:8 হলে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 203 হয়, তাহলে সংখ্যা দুটি কী কী? দেখুন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথমে হচ্ছে সংখ্যা দুটি ধরে নিতে হয়, যে অনুপাতটা দেয়া আছে সেই অনুপাতটা আমাদের ধরে নিতে হয়। আমরা ধরলাম যে প্রথম সংখ্যা হচ্ছে 5x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে আপনার 8x। উভয়ের সাথে 2 যোগ করলে, তার মানে যে 5x এর সাথে 2 যোগ করছে এবং নিচে 8x এর সাথে 2 যোগ করলে অনুপাতে যে 2/3 হয়েছে। ঠিক আছে, এখন এটা আর গুণ করছে, আর গুণ করে যে 3টা হচ্ছে এটার সাথে গুণ হয়েছে এবং 2 গিয়ে হচ্ছে আপনার যে 8/2 এর সাথে 8x + 2 এর সাথে গুণ হয়েছে। হওয়ার পর এখানে আপনার গুণ করে দিছে, উভয় পাশে গুণ করে দিয়ে এখানে 15x সমান, তাহলে x সমান -x সমান -2, অর্থাৎ x সমান 2। x সমান 2 মানে আমার এই যে এখানে এখন আমরা x এর মান বসাই দিব। এখানে x এর মান বসাই দিলে 10, এখানে x এর মান বসাই দিলে 16। তার মানে সংখ্যা দুটি হবে এই যে 10 এবং 16। এটা সমাধান এখানে সুন্দরভাবে করা আছে। তো আপনারা এভাবে করে এটা সমাধান করতে পারেন। এবং পাশাপাশি এই টাইপের যে অঙ্কগুলো আছে, অনুপাত সমানুপাত থেকে সমস্ত প্রকার অঙ্ক কিন্তু এইখানে দেয়া আছে। আপনারা সেগুলো প্র্যাকটিস করলে আপনারা আপনাদের যে এই ধরনের যে রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, যে একটি ঘড়ি ও চেইনের একত্রে মূল্য 500 টাকা। ঘড়ির মূল্য 10% ও চেইনের মূল্য 5% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য হচ্ছে 545 টাকা। তাহলে ঘড়ির মূল্য কত? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে একটি ঘড়ি এবং চেইনের একত্রে মূল্য 100 টাকা। আমি ধরি হচ্ছে ঘড়ির মূল্য x টাকা, আমরা ধরি ঘড়ির মূল্য x টাকা এবং চেইনের মূল্য ধরি y টাকা। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমি সংক্ষেপে করাচ্ছি। এখানে x + y সমান হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এখন ঘড়ির মূল্য 10% বৃদ্ধি পাইছে না? ঘড়ির মূল্য 10% বৃদ্ধি পাওয়া মানে কি? অর্থাৎ x + x এর 10% হবে এটা। তো এটা সমান মানে হচ্ছে কি? এটা সমান মানে হচ্ছে x প্লাস কাটাকাটি করলে উপরে থাকে x/10। তার মানে এটার মিনিং হচ্ছে এরকম, যে হচ্ছে 10% বৃদ্ধি হওয়ার পরে এটা যদি লসাগু করি তাহলে এখানে থাকতেছে আমার উপরে 11x/10। ঠিক আছে, 11x/10 এটা ঘড়ির মূল্য 10% বৃদ্ধি পাওয়ার পরে। এবং চেইন হচ্ছে 5% বৃদ্ধি পাইছে। চেইনের মূল্য কি পাইছে? 5% বৃদ্ধি পাইছে। তো চেইনের মূল্য যদি 5% বৃদ্ধি পাই, খেয়াল করুন, চেইনের মূল্য ছিল y থেকে y এর 5%। এটা যদি আমি কাটাকাটি করি, এখানে হচ্ছে y প্লাস হচ্ছে আপনার y/20 থাকে,
এবং এটা যদি আমি লসাগু করি তাহলে 20, এখানে হচ্ছে উপরে 21y/20 থাকে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে আমার 11x/10 হইল, এবং আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 21y/20 সমান সমান কত, কারণ বর্ধিত মূল্য কত হয়েছে, বর্ধিত মূল্য হচ্ছে আপনার 545 টাকা, 545 টাকা। আচ্ছা, এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে দেখুন, লসাগু করলে হচ্ছে আমার এখানে লসাগুটা থাকবে হচ্ছে এরকম যে এটা 20 হবে, এবং এখানে 2 উপরে হচ্ছে আপনার 22x প্লাস হচ্ছে আপনার 21y সমান সমান হচ্ছে 545 গুণন, আচ্ছা 545 হবে। এরপরে পরবর্তী লাইনে আসি, পরবর্তী লাইনে এই 20টা কিন্তু এবার শেষে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এটা কি হবে আমার, এটা হবে হচ্ছে আপনার 22x প্লাস 21y সমান সমান হচ্ছে 545 গুণন হচ্ছে 20। তাহলে এখানে কি থাকতেছে, 22x প্লাস 21y সমান সমান, এটা গুণ করলে কি আসতেছে, এটা গুণ করলে হচ্ছে আপনার 1090 এবং একটা শূন্য, অর্থাৎ 1900 টাকা আসবে। আর এই যে এখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আপনার 500, x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 500। তো এটাকে যদি আমরা দেখুন, আমাদের বের করতে হবে হচ্ছে ঘড়ির মূল্য, তাই না, ঘড়ির মূল্য চাইছে আমাদের, বলতেছে যে এখানে যেটা বলতেছে ঘড়ির মূল্য কত, এই যে দেখুন এখানে বলতেছে ঘড়ির মূল্য কত। তাহলে ঘড়ি আমরা যেহেতু এক্স ধরছি, আমরা এক্সটা বের করবো, তো সেক্ষেত্রে আমরা এটাকে এক্সটা এখানে রাখবো এবং ওয়াইটা বাদ দিয়ে দেবো। তো ওয়াইটা বাদ দিয়ে দিলে আমরা 1 নম্বর সমীকরণ যেটা ধরলাম, এই যেটা 1 নম্বর সমীকরণ যেটা ধরলাম, এটাকে যদি আমরা আসলে 21 দিয়ে গুণ করি, এটাকে আমরা যদি 21 দিয়ে গুণ করি, তো সেক্ষেত্রে কি হয় দেখুন, 21 দিয়ে এখানে গুণ করলে হচ্ছে আমার এখানে আসবে হচ্ছে আপনার 21x প্লাস 21y সমান সমান 21 আর 500 যদি গুণ করি, 21 আর 500 গুণ করলে হচ্ছে আপনার কি হবে, এখানে 5 অক্ষে 5, 5 দুগুণা 10 এটা থাকবে, আর সাথে 2টা শূন্য থাকবে। এখন এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে এটাকে বিয়োগ করে দিব, যোগ বিয়োগ বলতে এটাকে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে এখানে কি থাকবে দেখুন, এখানে হচ্ছে এটাকে বিয়োগ করে দিলে, এটাকে বিয়োগ করে দিলে হচ্ছে 21y 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 কাটা যাবে, আর এখানে থাকবে জাস্ট x, অর্থাৎ উপরে 22x আছে, নিচে 21x আছে, x থাকবে সমান সমান এখানে 10,900 থেকে 10,500 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে 400। তার মানে এক্সে আমার যে এক্সের মান 400, অর্থাৎ আমার যে ঘড়ির মান মূল্য 400 টাকা। এটা কিন্তু এই যে 1 নম্বরে আছে, ক নম্বরে যে উত্তরটা আছে এই উত্তরটা হবে 400 টাকা। ঠিক আছে, তো এইভাবে করে আমরা কিন্তু এই ম্যাথগুলো করতে পারি। এটা হয়ে গেল। তো আমরা চলুন পরবর্তী যে প্রশ্ন আছে সেটা চলে যাই। পরবর্তী কোশ্চেনটা কি আছে, এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে কোনো স্থানে গেল, এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে কোনো স্থানে গেল এবং ঘন্টায় 3 কিলোমিটার বেগে ফিরে আসলো, যাতায়াতে তার গড় গতিবেগ কত, যাতায়াতে তার গড় গতিবেগ চাইছে। তো গড় গতিবেগের সূত্র সেটা হচ্ছে, আমরা জানি যে গড় গতিবেগের সূত্র এরকম যে আমরা মনে করি যে এই যে 1 ঘন্টায় সে এক ব্যক্তি একটি স্থানে গেল, কত দূর গেছে সে, আমরা মনে করি যে এক্স দূর গেছে, আমরা মনে করি কি এক্স দূর গেছে, অর্থাৎ এক্স দূর গেছে আবার এক্স দূর আইছে। প্রথমে এই এক্স যে দূরত্বটা সে 5 ঘন্টায় 5 কিলোমিটার বেগে গেছে, এবং পরবর্তী দূরত্ব এক্সটা হচ্ছে সে 3 কিলোমিটার দূরে গেছে। তার মানে আমরা যদি এখান থেকে ধরে নিই, একটু জিনিস খেয়াল করুন, আমরা ধরি এক্স দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, আমরা এখান থেকে কি ধরবো, ধরি এক্স দূরত্ব অতিক্রম করে, এক্স দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথমে সে এক্স দূরত্ব, তাহলে 5 কিলোমিটার, দেখুন এখানে 5 কিলোমিটার যায় কত, 1 ঘন্টায় না, 5 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে এখানে 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়, 1/5, অতএব এক্স কিলোমিটার যাবে কয় ঘন্টায়, এক্স কিলোমিটার যাবে হচ্ছে আপনার x/5। ঠিক আছে, এক্স কিলোমিটার যাবে x/5। আবার এদিকে সেম ভাবে যে 3 কিলোমিটার, এটা হচ্ছে আপনার এই 3 কিলোমিটার যাবে হচ্ছে আপনার x/3। ঠিক আছে, অর্থাৎ এক্স কিলোমিটার যাইতে তার আসলে এই বেগে এত দূরত্ব সে কি করবে, অতিক্রম, এত সময় অতিক্রম করবে। এখন আমাদের যে গড় গতিবেগের সূত্র, গড় গতিবেগের সূত্র হচ্ছে আমরা জানি উপরে দূরত্ব বা নিচে হচ্ছে সময়। তাহলে সে মোটা উপরে হচ্ছে দূরত্ব, গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব। ঠিক আছে, মোট দূরত্ব বাই হচ্ছে কি মোট সময়। তাহলে মোট দূরত্ব কত, সে এক্স কিলোমিটার গেছে আবার এক্স কিলোমিটার আইছে, মোট দূরত্ব এটা। আর মোট সময় হচ্ছে যে এই এত সময়ে প্রথমে গেছে এবং দ্বিতীয়বার হচ্ছে এত সময় সে আসছে, তার মানে এইটা আর হচ্ছে এইটা। এখন নিচে হচ্ছে এই দুইটা তাহলে যোগ হবে, এক্স প্লাস হচ্ছে x/3। এখন উপরে আমার কি থাকতেছে, উপরে হচ্ছে 2x, নিচে হচ্ছে আমি যদি এটাকে আপনার লসাগু করি তাহলে এখানে 3x প্লাস হচ্ছে 5x। তো সেই ক্ষেত্রে উপরে 2x, নিচে হচ্ছে আপনার কি থাকতেছে এখানে 8x/15,
আমরা যদি এটাকে হচ্ছে 2x গুণন উপরে হচ্ছে 15 নিয়ে যাই এবং নিচে হচ্ছে আমরা কি করি 8xটা নিয়ে আসি, তো সেক্ষেত্রে x কাটা, এটা কারণে 4, অর্থাৎ এখানে উত্তর হবে হচ্ছে 15/4। 15/4, এই যে 15/4 প্রথম যেটা উত্তরটা আছে ক নাম্বারে, এটাই উত্তর হবে। ঠিক আছে, 15/4। তো এইভাবে করে আমরা আসলে এই ম্যাথগুলো করতে পারি। আমাদের সূত্র মনে রাখতে হবে যে গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে যাই। সেই আবার ধারা, পরবর্তী আবার ধারার অঙ্ক আসছে। দেখুন এখানে ধারার যে ম্যাথ আছে সেটা হচ্ছে আমরা ওইভাবে করব যে এই 3 থেকে 7 এর মাঝখানে কত 4, এরপরে এর মাঝখানে কত 8। ঠিক আছে, 7 থেকে 15 মাঝখানে হচ্ছে 8, এর মাঝখানে কত, এর মাঝখানে হচ্ছে 16, এর মাঝখানে কত 32। আমরা কি দেখতেছি যে এখানে 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তাহলে এর মাঝখানে কত হবে 34, সরি এর মাঝখানে হচ্ছে 32 দুগুণ কত, 32 দুগুণ হচ্ছে আপনার 64। তাহলে এই 63 আর 64 যোগ করলে কত হবে 7 এবং 6 6 হচ্ছে 12, 127। এই যে 127 হচ্ছে এটার উত্তর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে m প্লাস n সমান সমান 12 এবং m মাইনাস n সমান সমান 2 হলে m এর মান কত। এটা জাস্ট খালি যোগ বিয়োগ করে দেয়, আর কিছুই না। m প্লাস n আর হচ্ছে m মাইনাস n, m প্লাস n সমান সমান হচ্ছে 12, m মাইনাস n সমান সমান 2। আমরা এটাকে কি করব, এটাকে যোগ করে দেব। যোগ করে দিলে এটা হচ্ছে 2m সমান সমান এখানে 14। ঠিক আছে, তাহলে m সমান সমান কি হবে 14/2 সমান সমান হচ্ছে 7 উত্তর। 7 উত্তর কার, এটা হচ্ছে সরি m এর মান হচ্ছে 7। এখন m এর মানটা আমি এখানে বসাই দিই, যে এটাকে 1 নাম্বার ধরি, 1 নাম্বার m এর মানটা বসাই দিলে কি হবে, এখানে 7 প্লাস n সমান সমান 12। এরপরে n সমান সমান এই 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে 5, তাহলে এটা হচ্ছে 5 আর 7 গুণ করলে হচ্ছে m এর মান না, m n হচ্ছে গুণ আকারে আছে, তার মানে 5 গুণন 7 সমান সমান হচ্ছে 35। অর্থাৎ এই যে যেটা আছে সেটা হবে উত্তর 35। এরপরে যেটা আছে সেটাতে আমরা যাই, সেটা হচ্ছে আপনার x³ মাইনাস y³ সমান সমান 513 হলে x মাইনাস y সমান সমান 3 হলে xy এর মান কত। এটা সূত্রটা ফেলি জাস্ট আমরা এখান থেকে। a³ মাইনাস b³ সূত্র কি, a³ মাইনাস b³ সূত্র আমরা জানি হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b সমান সমান কত 513। a মাইনাস b সমান সমান কত মান দেওয়া আছে 3 দেওয়া আছে না, অর্থাৎ 3 এর পাওয়ার কিউ প্লাস হচ্ছে 3xy ইন্টু হচ্ছে এটার মান 3, x মাইনাস ওয়াই এর মান 3 এবং এ পাশে হচ্ছে আপনার 513। তাহলে এখানে দেখুন কি যা দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে 3 3 9 3 9 27, 27 যোগ হচ্ছে আপনার 3 3 9 9, 3 3 হচ্ছে 9xy সমান সমান হচ্ছে আপনার কত 513। আচ্ছা, 9xy সমান সমান এই 27টা এখান থেকে বাদ দিলে কত থাকে, 27টা যদি আপনি এখান থেকে বাদ দেন তাহলে কত থাকবে দেখুন তো, 27 কত 13 হবে আপনার, 6 হলে হাতে আমার 1 1 আর 2 3 3 আছে, কত হলে 11 হবে, 8 হলে এরপরে হচ্ছে আপনার 2 3, আচ্ছা এরপরে হচ্ছে 3 3 হলে কত হলে 5 হবে, 2 হলে 7 আছে কত হলে 13 হবে, 6 হলে হাতে আমার 1 1 আর 2 3 3 আছে কত হলে 11 হবে, 3 আছে কত হলে আপনার 11 হবে, তো সেক্ষেত্রে 8 হলে হাতে আমার 1 1 আছে কত হলে 4 5 হবে, সেটা হচ্ছে 4 হলে। এরপরে xy সমান সমান হচ্ছে 486 বাই হচ্ছে 9, এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে 9 5 9 45 3 থাকে, এখানে 3 বসাই দিলে 54 হবে উত্তর। কাটাকাটি করলে দেখবেন যে এটা 54 আসতেছে এটার উত্তর। এটার উত্তরটা 54 কোথায়, এই যে 54 খ নাম্বার। তো এইভাবে করে আমরা এটা করে ফেলতে পারি। এরপরেও আমাদের বীজগণিত থেকে যে পার্ট আছে সেটা দেখে আমরা এই অঙ্কটা করি। এটা হচ্ছে আমাদের x প্লাস এক্স বাই ওয়াই সমান সমান 3 এবং হচ্ছে এই x4 এবং x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান সমান কত। এটাকে আমরা একটু ভেঙে নিই, এটাকে ভেঙে নিয়ে আমরা হচ্ছে x স্কোয়ার করি প্লাস 1 বাই এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার করি। এটা সূত্র যদি ফেলি তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আবার সূত্র পড়ে a প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার খেয়াল করুন এটা কিন্তু আমার শুধুমাত্র এইটুকের সূত্র, ঠিক আছে। তাহলে মানে এরপর একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এখানে চলে আসবে, আর এই যে বাইরে একটা 2 থাকবে না, এই এক্স স্কোয়ার কাটা যাবে, বাইরে একটা 2 থাকবে মাইনাস 2। এরপর যেটা হবে সেটা হচ্ছে যে এটার মান কত, এটার মান হচ্ছে আমার 3, এটার মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2, এখানে এক্স কাটা, এর উপর আবার স্কোয়ার আছে সমান সমান 2, এখানে 9 মাইনাস 2 তার উপর স্কোয়ার মাইনাস 2, এখানে হচ্ছে 9 থেকে 2 বাদ দিলে 7, 7 7টা কত 49 বিয়োগ 2 সমান সমান হচ্ছে 47 উত্তর। 47টা কোথায়, এই যে 47, এটা হবে এটার আনসার। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 18 নম্বর অঙ্কটা। আমরা দেখি যে 1/3, এখানে দেখুন 1/3 ভাগটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে পরবর্তী সংখ্যাটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 5/4 গুণন হচ্ছে 3/4, ঠিক আছে। তো এখানে দেখুন 3 3 কাটা,
উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 16। এই যে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 16, 4 4 16। এরপর যেটা আছে সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান যদি 0 হয় এবং পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ এর মান কত। আমরা এখানে এই জিনিসটাকে একটু ভাঙবো, সেটা হচ্ছে পি প্লাস কিউ সমান মাইনাস আর আমরা লিখতে পারি। দেখুন 0 আছে যেহেতু আমরা আরটাকে পাশে নিয়ে আসলাম মাইনাস আর। এখন ওই পাশে আমরা যদি কিউব করে দিই তা কি হয়, ওই পাশে যদি আমরা কিউব করে দিই পি প্লাস কিউ হোল কিউব মাইনাস সমান সমান হচ্ছে মাইনাস আর হোল কিউব, তাই না। এরপর এটা সূত্র পড়ে না, এ প্লাস বি হোল কিউ। এ প্লাস বি হোল কিউ সূত্র কি, এ প্লাস বি হোল কিউ সূত্র হচ্ছে আপনার এ প্লাস বি হোল কিউ, এ কিউ প্লাস বি কিউ। এ প্লাস বি হোল কিউ সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সূত্র, ঠিক আছে। সমান সমান হচ্ছে কি মাইনাস আর কিউ। এরপরে হচ্ছে পি কিউ প্লাস কিউ কিউ, এরপর হচ্ছে মাইনাস এটা 3পি কিউ রাখবো। এবং এখানে যেটা হচ্ছে পি প্লাস কিউ সমান সমান আমরা কি দেখছি, এই যে প্রথমে দেখুন পি প্লাস কিউ সমান সমান হচ্ছে আমাদের মাইনাস আর, ঠিক আছে। তাহলে এটার মান হচ্ছে কি মাইনাস আর সমান সমান মাইনাস আর কিউব। এরপর আমরা যেটা করব পি কিউ প্লাস কিউ এর উপর কিউব, এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, তাই না। প্লাস 3, আচ্ছা এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ কিউ এ প্লাস বি হোল কিউ সূত্র এ কিউ মাইনাস বি কিউ। আচ্ছা এরপরে হচ্ছে এখানে এখানে প্লাস হবে এবং এখানে দেখুন এটা হচ্ছে এই প্লাস মাইনাসে হচ্ছে আপনার এখানে কি হবে, এখানে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস হবে মাইনাস 3পি কিউব মাইনাস 3পি কিউব এবং এটা হচ্ছে আর আর সমান সমান হচ্ছে আপনার এই পাশে কি আর কিউব। তাহলে আমরা আর কিউবটা এই পাশে নিয়ে আসি এবার, পি কিউ প্লাস কিউ কিউব প্লাস আর কিউব সমান সমান এই মাইনাস 3পি কিউ পাশে গেলে 3পি কিউ আর, এই যে 3পি কিউ আর হবে এটার উত্তর। এবার যেটা আছে পিতা পুত্রের বয়সের অনুপাত, আমরা কিন্তু অলরেডি অনুপাতের অঙ্ক এর আগে একটা দেখেছি। অনুপাতের অঙ্কে আমরা দেখেছি যে কতগুলো টাইপের আমরা আসলে পাই। এখানে দেখুন সমাধান দেখুন আছে, তাদের আসলে পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 13:5। বর্তমানে কার বয়স কত, তো এটা আমরা একটু দেখি। আমরা ধরি যে পিতার বর্তমান বয়স আমরা ধরি হচ্ছে 7x এবং পুত্রের বর্তমান বয়স ধরি আমরা 3x। তাহলে 4 বছর পূর্বে ওদের বয়স কত ছিল, দেখুন তো 4 বছর পূর্বে পিতার বয়স কত হবে, এখানে এটা থেকে 4 বাদ যাবে। এবং 4 বছর পূর্বে হচ্ছে পুত্রের বয়স কত হবে, এটা থেকে 4 বাদ যাবে। তো 4 বছর পূর্বে তাদের অনুপাত কত ছিল, অনুপাত ছিল এটা, অর্থাৎ 13/5। এরপর আমরা এটার সাথে এটা জাস্ট আর গুণ করবো, এটার সাথে এটা আর গুণ করবো, অর্থাৎ এই 5 আর 7 কত হয়, 5 7 35x, 5 7 35x মাইনাস হচ্ছে 4 5 20, এই 13 সাথে এটা গুণ করলে 3 13 হচ্ছে 39x মাইনাস হচ্ছে 4 13 52। তো এরপরে হচ্ছে আমরা দেখুন এটাকে জাস্ট এই পাশে পাশে করবো, 35xটাকে পাশে নিয়ে যাই এবং 52টাকে পাশে নিয়ে আসি। 52এর পাশে নিয়ে আসলে প্লাস হবে এবং এই 39xটা এই পাশে থাকবে আর এই 35টা আমরা এই পাশে নিয়ে আসবো 35x। এবং 52 থেকে হচ্ছে আমরা যদি 20 বাদ দিই তাহলে কত থাকে, 52 থেকে 20 বাদ দিলে হচ্ছে থাকে আপনার কত, 12 থেকে 20 বাদ দিলে থাকে হচ্ছে 32, তাই না। আর এই পাশে থাকতেছে কত, এই পাশে হচ্ছে 35 আর 39 এর মাঝখানে থাকতেছে হচ্ছে আপনার 4x। তাহলে x সমান সমান কত, 4 8 32, x সমান সমান 8। এবার এই x এর মানটা এখানে বসাই দেন, তাহলে পিতার মান বের হয়ে যাবে। x এর মানটা এখানে বসাই দিলে কত, 7 8 56। আর x এর মান এখানে 3 বসাইলে পুত্রের মান, পুত্রের বয়স কত বাড়াবে, পুত্রের বয়স বাড়াবে হচ্ছে আপনার 3 8 24। এই যে 56 আর 24 কোথায় আছে দেখুন তো, এই যে ঘ নাম্বারে আছে, ঘ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে দেখুন এই যে 56 এবং 24। তো তারপরে আমরা এটা একটু দেখি যে আমাদের এখানে সমাধান কি রয়েছে। সমাধানে যদি আপনারা ক্লিক করেন তাহলে সমাধানে চলে যাবেন এবং সেখান থেকে দেখেন অনুপাত সমানুপাত যেটা আছে সেটা পাবেন। এখান থেকে পিতা পুত্রের অঙ্কটা এই যে প্রথমেই আছে দেখুন, এই যে পিতা এবং পুত্রের বয়স অনুপাত 27:3 এবং 4 বছর পরে তাদের বয়স অনুপাত ছিল এত, বর্তমানে কার বয়স কত। এভাবে করে এই যে সুন্দর করে এখানে সলিউশনটা দেয়া আছে। তো আপনারা এভাবে করে এই পিডিএফের মাধ্যমে আসলে প্রত্যেকটা ম্যাথ করতে পারেন একেবারে সমাধান সহ এবং ভিডিও ক্লাস সহ। আপনারা প্রতিটা পিডিএফের প্রথমেই যেরকম স্ক্যানার কিউআর কোড স্ক্যানার পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা এটা সলিউশন করতে পারবেন। শুধুমাত্র যে ক্যামেলি আছে ব্যাপারটা এমন না, এই পিডিএফের মধ্যে আপনার অন্যান্য যে সেট আছে সেই সেটগুলো এখানে আছে, যে ক্রিসান্থিমাম আছে এবং আরও আছে, ঠিক আছে। এভাবে করে নিচে আরও আছে আপনার নাগলিঙ্গম আছে এবং নিচে আরও আছে, সেটা হচ্ছে আপনার পিএইচডি নন ক্যারিয়ার প্রশ্নগুলো যেগুলো লাগবে সেগুলো। তো এইভাবে করে আপনারা এগুলো সমাধান করতে পারেন এবং যারা প্রধান শিক্ষকের প্রস্তুতি নিচ্ছেন তারা আশা করি এই প্রস্তুতি নিতে থাকেন। যদিও রিট হয়েছে তবে এটা 6 মাসের স্টে অর্ডার দিছে, কিন্তু এটা পরীক্ষা হয়ে যাবে যে খুব যেটাই হোক 6 মাস পরে যে বা এর মাঝখানে যদি কোনো সলিউশন চলে আসে তাহলে বা কোনো সুরাহা হয় মামলার, অবশ্যই
এটার যে পরীক্ষাটা সেটা হয়ে যাবে। তো সেই পর্যন্ত আপনাদেরকে প্রিপারেশন কিন্তু ধরে রাখতে হবে। প্রিপারেশন যারা ধরে রাখবেন তারাই আসলে আলটিমেটলি সাকসেস হবেন, আদারওয়াইজ কিন্তু হবেন না। তো আপনি একটু চিন্তা করেন, আপনি যেহেতু আবেদন করছেন, আপনার যদি বয়স চলেও যায় তবুও কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন, ঠিক আছে, যেহেতু আপনার আবেদন করা হয়ে গেছে। তো তাহলে কেন আপনি প্রিপারেশন নেবেন না? অবশ্যই প্রিপারেশন নিতে থাকুন এবং এইভাবে করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং পিএসসির নন ক্যাডারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করুন এবং ওই টপিক রিলেটেড পড়াশোনাগুলো করুন। আশা করি আপনারা সাকসেস হবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।